আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী ৩ থেকে ৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হবে, আইন উপদেষ্টা। সংবিধানে পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের ঐতিহাসিক রায়। চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল বিএনপি। গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে, মন্তব্য জামাতের। স্বাগত জানালো এনসিপি। অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ চায় না বাংলাদেশ, দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা। সন্ত্রাসবাদ প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার। নির্বাচনের আগেই আমন সংগ্রহ কর্মসূচি শেষ করতে চায় সরকার। কেনা হবে ৩৪ টাকা কেজি দরে ধান ও ৫০ টাকা দরে চাল। এবং গুলির নির্দেশ আমার নয়, দেশের প্রচলিত আইনের, বললেন ডিএমপি কমিশনার। ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোটের আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় আইন উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার চিঠি দেবে বলেও জানান আসিফ নজরুল। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তগুলো জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে করে নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের প্রভাব বা নিয়ন্ত্রণ থাকবে না। নিম্ন আদালত পরিচালিত হবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে। তবে এটি কার্যকর হতে সময় লাগবে কয়েক মাস। প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন, উনাদের কাজের শৃঙ্খলা, ছুটির বিষয়াদি, কন্ট্রোল, এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে। শুধুমাত্র নিম্ন আদালতের বিচারক যারা আছেন তাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটিজনিত বিষয়াদি উচ্চ আদালতের হাতে চলে যাবে। উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে প্রচণ্ডভাবে আমরা দেখেছি নিম্ন আদালতে যারা বিচারক থাকতেন তাদেরকে আইন মন্ত্রণালয় কন্ট্রোল করত। এ সময় প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, খুব দ্রুত গণভোট আইন করবে সরকার। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের রায় নিয়ে সন্তোষ জানান আইন উপদেষ্টা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, সেই রায়টা বাতিল হয়েছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর হবে এই ব্যবস্থা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ থেকে আসা আপিল মঞ্জুর করে এ রায় দেন। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই ব্যবস্থার অধীনে পরবর্তী 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি। তবে 2008-এ একই পদ্ধতিতে হওয়া নির্বাচনে বিজয়ী হয়েও উল্টো পথে হাঁটে আওয়ামী লীগ। 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংবিধানে আনা হয় পঞ্চদশ সংশোধনী। রাজনৈতিক সরকারের অধীনে হওয়া 10ম জাতীয় সংসদে বিনা ভোটে জয়ী হন 153 জন। পরবর্তী 3টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয় সবার কাছে। জুলাই গণ আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুরু হয় আপিল শুনানি। বৃহস্পতিবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায় বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত, এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক। আজকের রায়ের মাধ্যমে স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। রায়ের প্রতিক্রিয়ায় নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। আইনজীবীরা জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতে নিজের অনিবার্যতা প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ে যেমন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, তেমনি রাষ্ট্রের জনগণ ফিরে পেল তার ভোটের মালিকানা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে দেশে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিএনপি দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল। এর ফলে আগামী নির্বাচন ব্যবস্থা সুসংহত ও গ্রহণযোগ্য হবে। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ বাধামুক্ত হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর যুগপৎ আন্দোলনের মুখে 1996 সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করে ক্ষমতাসীন বিএনপি। এ পদ্ধতিতে পরবর্তী 3টি নির্বাচন সর্বাধিক গ্রহণযোগ্যতা পেলেও এ পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সরকার। তখন থেকেই এর দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের বিষয়ে
প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফল হয়েছে, গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব এটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটা। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খসরু বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের অচল অবস্থার সমাধান হবে না। নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানান তিনি। কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি বলবো, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। অন্যদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ফলে কেউ আর নতুন করে ফ্যাসিস্ট হতে পারবে না। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিগত দিনের মতো পাতানো করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে জামাত। বৃহস্পতিবার রাজধানী মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো কলঙ্কিত নির্বাচন হিসাবে ইতিহাসে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ঐতিহাসিক এ রায়ে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। এ সময় তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচার হবার সুযোগ পেয়েছিল। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার থিওরি প্রবর্তন করেছিলেন জামায়াত ইসলামীর প্রয়াত সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে যুগান্তকারী রায় হিসেবে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে জাতি এক দীর্ঘদিনের কলঙ্ক থেকে মুক্ত হল। আক্তার হোসেন আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারই এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ও আস্থার সরকার ব্যবস্থা। নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের আদেশে যে অস্পষ্টতা রয়েছে তা সরকারকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। তিনি জানান, এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত হলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। 90-এর দশকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হলেও পরবর্তীতে হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে তারা আদালতকে ব্যবহার করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশ থেকে তারা নিশ্চিত করে ফেলেন।
বন্ধুত্বে বিশ্বাস করলেও কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ হস্তক্ষেপ সমর্থন করে না বলে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালার প্রতিও ঢাকার পূর্ণ সমর্থন রয়েছে। যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারের জিরো টলারেন্স নীতির কথাও সম্মেলনে স্পষ্ট করেন ডক্টর খলিল। এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর খলিল। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। এ বিষয়ে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে 2 দেশের মধ্যে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান পররাষ্ট্র সচিব। সফরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথেও ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে বলেও জানান তিনি। আমাদের তরফ থেকে ভুটানকে নিশ্চয়ই প্রস্তাব দেওয়া হবে যে অর্থনৈতিক জোন যারা সুচারুরূপে এবং ব্যবহার করেন তাদের শিল্পায়নের জন্য, এবং সেক্ষেত্রে যদি তারা ব্যবহার করতে চান আমাদের তরফ থেকে কোনো আপত্তি থাকার কথা নয়। আমরা ভুটানকে প্রকৌশল এবং চিকিৎসা শিক্ষায় এবং খেলাধুলার ক্ষেত্রে কিছু বৃত্তি প্রস্তাব দেব। রাজধানী আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার মামলায় রাজসাক্ষী এএসআই শেখ আফজালুল হকের জেরা শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তার জেরা শেষ করেন প্রসিকিউশন ও আসামি পক্ষ। জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে দুপক্ষের ব্যাপক হট্টগোল হয়। পরে আদালত মামলার পরবর্তী শুনানির দিন আগামী 26 নভেম্বর নির্ধারণ করেন। এর আগে বুধবার 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন রাজসাক্ষী আফজালুল। ট্রাইব্যুনাল 2-এর বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করেন। গুলির নির্দেশ আমার নয়, বাংলাদেশের আইনের। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জিএম তসলিমের রিপোর্ট। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করছে দুর্বৃত্তরা। এতে পুলিশ সহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা এই ধরনের কাজ করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেই আইন প্রয়োগের পাশাপাশি এসব না করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল, আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল। আমাদের অনেক চেষ্টায়, অনেক কষ্টের ফলে, আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে। আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না। আইন শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি ডিএমপি কমিশনার মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সদস্যদের গুলি করার যে নির্দেশনা দিয়েছেন তার ব্যাখ্যা দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে। এইটা আইন, এটা আমাদের নিজস্ব কোনো মতামত না, এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। মব নিয়ন্ত্রণে পুলিশকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে তা কাম্য নয় বলেও জানান কমিশনার। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না। সাইবার অপরাধ দমনে এই সেন্টার
চালু করেছে ডিএমপি। এর মাধ্যমে ভুক্তভোগীদের 24 ঘন্টা সেবা দেওয়া হবে। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই আমন ধান চাল সংগ্রহ কর্মসূচি শেষ করতে চায় সরকার। সে লক্ষ্যে কেনা শুরু হয়েছে বলে জানালেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবার 34 টাকা কেজি দরে ধান এবং 50 টাকা কেজি দরে চাল কিনছে সরকার। এই দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াইয়ের কাজ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2 কোটি টন। সরকারিভাবে মজুদ বাড়াতে ধান ও চাল কেনা শুরু করেছে খাদ্য বিভাগ। গত আমন মৌসুমের চেয়ে 1 টাকা বাড়িয়ে 34 টাকা কেজি দরে ধান ও 3 টাকা বাড়িয়ে 50 টাকা কেজি দরে চাল কেনা হচ্ছে। খাদ্য উপদেষ্টার দাবি, এই দামে খুশি মিলার ও কৃষকরা। আমন সংগ্রহের জন্য ফুড প্ল্যানিং মনিটরিং কমিটি যে দাম ধার্য করেছে, গতবার থেকে বেশ বেশি পরিমাণ ধার্য করেছে। এটা করতে দেওয়া কৃষকদের মধ্যে যেমন উৎসাহ দেখা দিচ্ছে, এজ ওয়েল এজ মিলারদের মধ্যেও, তারাও তো তাদের প্রোডাক্ট বিক্রি করতে চান, লাভে বিক্রি করতে চান, তাদের মধ্যে উৎসাহ দেখা দিচ্ছে। তবে উল্টো কথা বলছেন কৃষকরা। তারা সর্বোচ্চ 1200 টাকা মন বা 30 টাকা কেজি দরে ধান বিক্রি করতে পারছেন। 1150 থেকে 12 টাকা মন ধান, এই ধান বিক্রি করে আমাদের পোষাচ্ছে না। সরকার যেটা ন্যায্য মূল্য দিয়েছে 34 টাকা কেজি, এটা সাধারণ কৃষক পাচ্ছে না। এটা যদি সরকার সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহের জন্য ব্যবস্থা করত এবং সহজীকরণ করত, তাতে করে কৃষক উপকৃত হতো। ধান চাল সংগ্রহ অভিযান ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকলেও নির্বাচনের আগেই শেষ করবার নির্দেশ দিয়েছেন খাদ্য উপদেষ্টা। জানান, কিছু ঘাটতি থাকায় চাল আমদানি করা হচ্ছে। সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি। তো আপনারা জানেন, ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত, খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবে। কেউ প্রিজাইডিং অফিসার হবে, কেউ পোলিং অফিসার হবে, বিভিন্ন রকম জড়িত হবে। সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমাদের গরু ছাগল চাল খাচ্ছে, হাঁস মুরগি চাল খাচ্ছে, তা মাছ চাল খাচ্ছে, ওইটা আমাদের হিসাবে ধরা নেই। সুতরাং এগুলি হিসাব করে আমাদের কিছু পরিমাণ থাকে, কিছু পরিমাণ ঘাটতি থেকে, তার জন্য আমাদের কিছু পরিমাণ আমদানিও করতে হয়। এগুলির মাধ্যমে কিন্তু বাজার, চালের বাজার দীর্ঘদিন পর্যন্ত স্থিতিশীল আছে এবং ইনশাল্লাহ থাকবে। খাদ্য বান্ধব কর্মসূচি এবার 1 মাস বাড়িয়ে 6 মাস করা হয়েছে বলেও জানান তিনি। বেনিফিশিয়ারি পরিমাণ 50 লাখ থেকে 55 লাখে উন্নীত করেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টা এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন 3 বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। কাল বিকেলে সেনাকুঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। জন্মদিনে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বিবেচনায় দলীয়ভাবে কোনো অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমান মাত্র 22 বছর বয়সে গাবতলী থানা বিএনপির সদস্য হয়ে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন। 2002 সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান। 2016 সালের 6ষ্ঠ সম্মেলনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। আওয়ামী লীগ ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু।
সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেয়া আপিল বিভাগের রায়ে শুধু বিএনপি নয়, বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে বলেও মনে করেন তিনি। দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে বিভিন্ন দপ্তরে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বললেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ভোটারবিহীন অবৈধভাবে সরকারে থাকার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা বাতিল করেছিল। আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেছে। এটা আমি মনে করি বিএনপির জন্য নয়, এই বিল বাংলাদেশের মানুষের জন্য। এটা একটা বিজয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের ঘটনার বিচার দাবিতে নগরীর কাজলা গেটের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে বুধবার রাত 11টার দিকে কাজলা এলাকার একটি ক্যান্টিনে খেতে গেলে 2 শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। হামলায় আরও 1 শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর সকালে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে মহাসড়ক অবরোধ ও কাঠের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং বিচারের আশ্বাসে বিকেল 4টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণার পর 36 ঘণ্টা হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে কোটা বিরোধী ঐক্যজোট। দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানোর পর হরতাল প্রত্যাহার করা হয়। নিরাপত্তাজনিত কারণে পরীক্ষা স্থগিত করা হয় বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। এর আগে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে রাঙ্গামাটিতে প্রথম দিনের শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। হরতালের কারণে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। লঞ্চ, স্পিডবোট না চলায় 5 উপজেলার সঙ্গে নৌ যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। শহরের বাজার, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগই ছিল বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্জ্য অব্যবস্থাপনার কারণে বগুড়া পৌরসভায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই ময়লা আবর্জনার স্তূপ। বর্জ্য সংগ্রহে নেই পর্যাপ্ত গাড়ি, ডাস্টবিন কিংবা নির্দিষ্ট ডাম্পিং জোন। ফলে বাধ্য হয়ে যত্রতত্র ময়লা ফেলছেন বাসিন্দারা। এতে মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি শহর জুড়ে বাড়ছে জলাবদ্ধতা। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভা একসময় গোটা উত্তরাঞ্চলের মডেল হলেও বর্তমানে নাগরিক সেবার মান তলানিতে। প্রায় 7 লাখ বাসিন্দার এই শহরে নেই বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন শহর জুড়ে গড়ে 250 থেকে 300 টন বর্জ্য সংগ্রহে নেই পর্যাপ্ত গাড়ি, ডাস্টবিন কিংবা নির্দিষ্ট ডাম্পিং স্পট। যেখানে সেখানে ময়লা ফেলায় ড্রেন বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এখানে ময়লা জমে থাকে, পথচারী আমাদের এলাকার ছেলে পেলে স্কুল যেতে পারে না। বন্ধ লাগে, মনে করেন যাওয়া যায় না, এটা একটা সমস্যা না। পানি জমতো একটুতেই, বৃষ্টি হলে অনেক পানি হতো। পরিবেশ দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের রোগ ব্যাধি ছড়াচ্ছে। নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণ না হওয়ায় শুধু পরিবেশ দূষণ নয়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বর্জ্য এগুলো যেমন রোগ ছড়ায়, এগুলো যদি আমরা ঠিকমতো বর্জ্য ব্যবস্থাপনা না করতে পারি তাহলে এটা আমাদের জনগণের মধ্যে রোগ ছড়াবে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় আন্তরিক তাদের প্রশাসন। শুধুমাত্র আমাদের জায়গা সংকটের কারণে এবং এই ময়লাকে যে প্রক্রিয়াজাতকরণ করার বিষয়টা, সেটার কারণে আমরা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। সঠিক পরিকল্পনা, সেবা বাড়ানো, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন চান বগুড়া পৌরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে 19 শিশুসহ 30 বাংলাদেশি কিশোর কিশোরী। তারা খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, রংপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলার বাসিন্দা। 3টি এনজিও সংস্থার উদ্যোগে দুদেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে তারা। বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এদের বেশিরভাগই মানব পাচারের শিকার হয়ে ভারতে
বলে চায়। থানা থেকে আনুষ্ঠানিকতা শেষে এনজিওর উদ্যোগে নিজ নিজ শেল্টার হোমে রেখে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। অনলাইন সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল মাছ ও শুটকি রপ্তানি। কবে নাগাদ রপ্তানি চালু করা যাবে তা এখনও নিশ্চিত নয়। আখাউড়া স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন জানায়, মাছ ও শুটকি রপ্তানির জন্য উপজেলা মৎস্য অফিস থেকে একটি বিশেষ সার্টিফিকেট নিতে হয়। কিন্তু গত 13 নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এক চিঠিতে জানায়, এই সার্টিফিকেট আর ম্যানুয়ালি নয়, অনলাইন পদ্ধতিতে নিতে হবে। কিন্তু অনলাইন সার্টিফিকেট কার্যকর করতে মৎস্য দপ্তর কোনো উদ্যোগই নেয়নি। গত বুধবার প্রায় 2 কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নেওয়া হলেও তা ভারতে পাঠানো সম্ভব হয়নি। বিশ্ব পাইলস দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ডাক্তার ফজলুল হক কোলোরেক্টাল হসপিটাল। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপমহাদেশের প্রখ্যাত কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার AKM ফজলুল হক। ফ্রি মেডিকেল ক্যাম্পে 53 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ সব ধরনের টেস্টে 35% মূল্য ছাড় দেওয়া হয়। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক শাহিন মাহবুবা হক, পরিচালক ও কনসালটেন্ট কোলোরেক্টাল ল্যাপারোস্কোপিক ও লেজার সার্জন ডাক্তার আসিফ আলমাস হক, পরিচালক ও কনসালটেন্ট সার্জন ডাক্তার সাকিব সারওয়াত হক এবং কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজি ও সার্জন ডাক্তার আসমা হোসেন নুরা উপস্থিত ছিলেন। এবারে অর্থ সংবাদ। মামা লেমন লিকুইড ডিশওয়াশের কিচেন হাইজিন সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন করেছে লায়ন কল্লোল লিমিটেড। সম্প্রতি এ নিয়ে আয়োজিত মিট দ্য প্রেসে আয়োজকরা জানান, প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করাই এর মূল উদ্দেশ্য। হাত ধোয়া, খাবার নিরাপদে রাখা এবং থালা বাসন পরিষ্কারের অভ্যাস গড়ে তুলতে এরই মধ্যে মানিকগঞ্জে 651টি স্কুলে প্রশিক্ষণ চলছে বলেও জানান তারা। এ সময় জাইকা বাংলাদেশের প্রজেক্ট ফর্মুলেশন অ্যাডভাইজার ওকাদা আকিকো, লায়ন কল্লোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকেশি হাসেগাওয়া, কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সের প্রধান বিজ্ঞানী ডক্টর লতিফুল বাড়ি উপস্থিত ছিলেন। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে 21 নভেম্বর সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। এই সাক্ষাতের ফলে দুই নেতার মধ্যে চলমান ক্ষমতার উত্তাপ কমে আসবে। নিউ ইয়র্কের উন্নয়নে এই সাক্ষাৎ বড় ভূমিকা রাখবে বলেও মনে করছেন স্থানীয়রা। এবারে খেলার খবর। মুশফিকুর রহিমের ১০০তম টেস্টে দারুণ একটা দিন কাটালো বাংলাদেশ। তাতে ফলোয়ানের সংখ্যায় আয়ারল্যান্ড। সকালে মুশফিক তুলে নেন মহাকাব্যিক এক সেঞ্চুরি। তারপর লিটনের সেঞ্চুরিতে ৪৭৬ রানে অল আউট হয় বাংলাদেশ। বাকি সময়টা ব্যাট করে ৫ উইকেটে মাত্র ৯৮ রান তোলে আইরিশরা। মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৩৭৮ রানে পিছিয়ে আছে আয়ারল্যান্ড। পরাগার মানের রিপোর্ট। লিটন দাসের সেঞ্চুরি কিংবা ম্যাকব্রাইটের ৬ উইকেট অথবা বল হাতে আইরিশদের উপর ছড়ি ঘোরানো, এত কিছু থাকলেও প্রথম দিনের মতো মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটাও মুশফিকের গল্প, যিনি সেঞ্চুরির সৌরভে মোহিত করেছেন দর্শক সমর্থকদের। The smile says is all from Mushfiqur Rahim, who created history. আগের দিনের ৪ উইকেটে ২৯২ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। ১০০তম টেস্টে মুশফিকের সেঞ্চুরি যেন হয়, সবার চাওয়া ছিল একটাই। প্রথম ওভার সতর্ক থাকলেও সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়েন মুশফিকুর রহিম। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি ছুঁলেন তিনি। পরের বলেই লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের ২০তম 50। নিজের ১০০তম টেস্টে মুশফিকের মহাকাব্যিক ইনিংসটি থামে ১০৬ রানে। Made 106, 310 for 5.
মুশফিকের মাইল ফলকের ম্যাচে 158 বলে পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। 128 রানে আউট হন লিটন। দলের স্কোর তখন 7 উইকেটে 433। টেস্টে এবারই প্রথম চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে 17 রানের জুটি গড়ে বাংলাদেশ। তাছাড়া তৃতীয়বার এক ইনিংসে 3টি 17 রানের জুটি পায় টাইগাররা। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে 476 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আইরিশ স্পিনার ম্যাকব্রাইন 151 রানে তুলে নেন 6 উইকেট। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 41 রান তোলে আয়ারল্যান্ড। কিন্তু উদ্বোধনী ব্যাটার পল স্টার্লিং এর বিদায়ের পর সেই দৃঢ়তা আর ধরে রাখতে পারেনি তারা। দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ 5 উইকেটে 98 রান। তাতে এখনই আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার সুবাস পাচ্ছে বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্রয়ের পর ভারতকে 1-0 গোলে পরাজিত করার পর ফিফা র্যাঙ্কিংয়ের 3 ধাপ এগিয়েছে জামাল হামজারা। এখন 180তম স্থানে আছে হাভিয়ের কাবরেরার দল। আর বাংলাদেশের কাছে হেরে 6 ধাপ পিছিয়ে 142তম স্থানে আছে ভারত। তবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আগের মতোই আছে স্পেন। পুরুষ ফুটবলের আন্তর্জাতিক বিরতি শেষের 24 ঘন্টার মধ্যে চলতি বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এবারে ফিফা উইন্ডোয় 2টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে উদ্বোধন হয়েছে তৃতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সহ অতিথিরা। এতে অংশ নিচ্ছে দেশের 46টি বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে 4টি খেলা হয়। চট্টগ্রাম থেকে পাঠানো আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। তরুণদের মধ্যে উদ্দীপনা ছড়ানোর আশা নিয়ে দেশের 48টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয়েছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। টুর্নামেন্টের সাফল্য কামনা করে তিনি বলেন, ইস্পাহানির মতো দেশের অন্য কোম্পানিগুলোর উচিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা। দিস ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম না, তাই এখানে প্রত্যেক প্লেয়ার they can show themselves. So প্রথম আলো ইস্পাহানি they are giving them a platform. এই টুর্নামেন্ট থেকে ভালো মানের ফুটবলার উঠে এসে জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করবে এমনই আশা মিডিয়া পার্টনার এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদের। এটিএন বাংলা বরাবরই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে, সেই জায়গা থেকে এটিএন বাংলার একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি আজকের এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আছে এখানে, তারা আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এই টুর্নামেন্টের খেলার ব্যাপারে দলগুলোর অভূতপূর্ব সাড়া পেয়ে অভিভূত। মাঠ পাওয়া যায় না, অর্গানাইজিং একটু ডিফিকাল্ট, ইউনিভার্সিটি সময় দিতে পারে না, অনেক কিছু আছে। আমার খুব ভালো লাগছে যে লেভেল খেলা যে বাড়তেছে, আমাদের কোয়ালিটি যে বাড়তেছে, অ্যান্ড অনেক ছেলেরা এখন সুযোগ পাচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। ফুটবল খেলাকে আরো বেশি জনপ্রিয় করার জন্য ইস্পাহানির অবদানের কথা জানান ইস্পাহানি টি লিমিটেডের বিপণন ব্যবস্থাপনা মহাপরিচালক ওমর হান্নান। ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে, স্কুল লেভেলে এখান থেকেই তো খেলোয়াড়রা তৈরি হয় জাতীয় পর্যায়ে খেলার জন্য। সেই কারণে আমরা গত 3 বছর ধরে এটা চেষ্টা করছি। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে 10টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী ম্যাচে টাই ব্রেকারে 5-4 গোলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে হারায় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার। আগামী 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে গণভোট আইন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হবে, আইন উপদেষ্টা। সংবিধানে পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের ঐতিহাসিক রায়। চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল, বিএনপি। গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে, মন্তব্য জামায়াতের। স্বাগত জানালো এনসিপি। অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ চায় না বাংলাদেশ, দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা। সন্ত্রাসবাদ প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার।
নির্বাচনের আগেই আমন সংগ্রহ কর্মসূচি শেষ করতে চায় সরকার। কেনা হবে ৩৪ টাকা কেজি দরে ধান ও ৫০ টাকা দরে চাল। এবং গুলির নির্দেশ আমার নয়, দেশের প্রচলিত আইনের, বললেন ডিএমপি কমিশনার। ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।